আমার ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না, ওটা হাতেই ছিল। কাল এখানে অনেক দৌড়াদৌড়ি করলাম, তাই বালুর ওপর কোথাও পড়েছে কিনা সেটাই দেখছি। ও। তাসনুবা একটু অন্যমনস্কভাবে জবাব দিল। আনিস আবারও নিচের দিকে নজর দিল। তাসনুবা দেখলো আনিস ভাই শুধু ঘড়ি খুঁজছে না, তার মধ্যে একটা ছটফটানি কাজ করছে। সে কথা না বাড়ি আবার উল্টো দিকে ঘুরে সমুদ্রের আরো কাছাকাছি এগিয়ে যেতে লাগলো। পায়ের নিচে নরম ভেজা বালু দেবে যাচ্ছে। আনিস ঘড়ি খোঁজা থামিয়ে কিছুক্ষণ সে একা হেঁটে যাওয়া তাসনুবার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সমুদ্রের নীল আর তাসনুবার নীল সাদা ড্রেসটা মনে হলো এক বিন্দুতে মিশে যাচ্ছে। সে ঘড়ি খোঁজা বাদ দিয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। কাল রাতে সে বিভৎস স্বপ্নের স্মৃতিটা মাথার ভেতর ঝিলিক দিয়ে উঠল। ঠিক এভাবেই কি সে তাসনুবাকে দেখেনি? পার্থক্য শুধু এটুকুই, স্বপ্নে এসেছিল নিথর, আর এখন নীল সাদা ড্রেসের ওড়নাটা বাতাসে পতপত করে উঠছে। আনিস পা বাড়ালো তাসনুবার দিকে। বালিতে দেবে যাচ্ছে পা। কিছুটা দূরত্ব বজায় রেখে সে পাশে গিয়ে দাঁড়ালো, বলল, নোভা চলো। তাসনুবা চট করে তার দিকে তাকালো। ব্রেকফাস্ট করনি তাই চলো, সবার সাথে পরে আসবো। তাসনুবা তার দিকে কপাল কুঁচকে চেয়ে রইল। আনিস তার চাহনি দেখে বিব্রত হয়ে হাঁটা ধরল। চলে এসো, দেরি করো না। সে চলে যাচ্ছিল, কথাটা বলে তাসনুবা তখনই ডাকলো, আনিস ভাই শুনুন একটা কথা। আনিস তার দিকে ফিরল। কি? তাসনুবা বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো, বলল, আপনার বিয়ে শপিংটা আমার শোরুম থেকে করলে 20% ডিসকাউন্ট পাবে। আপনার বউকেও নিয়ে আসতে পারেন। আনিস মাথা দুলিয়ে বলল। আচ্ছা দেখি। তারপর সে চলে যেতে লাগলো। কিছু দূর গিয়ে হঠাৎ থামলো, ঘাড় ফিরিয়ে তাকালো। তারপর লম্বা পা ফেলে তাসনুবাকে পানি থেকে হ্যাচকা টানে তুলে নিয়ে এলো বালুর মধ্যে। আনিস ভাই আপনি কি পাগল? এভাবে কেউ টানে? আমার হাতটা গেল। আনিস গর্জে উঠে বলল, তোমাকে যেতে বললাম না আমার সাথে? তুমি এত ঘাড়তে রাখেন? আমি তোমার ভাইয়ের সমবয়সী, তাই আমার কথা শোনা জরুরি। আশ্চর্য, এমন মেয়ে আমি জীবনে দেখিনি। আপনি এভাবে টেনে আনবেন তাই বলে? আরে আমি কাল রাতে তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি। তাসনুবা কানের পেছনে চুল গুছতে গুছতে বলল, যারা স্বপ্ন দেখতে পারে না তারা দুঃস্বপ্নই দেখবে। আপনার হাতটা খুব শক্ত, ময়শ্চারাইজার লাগাবেন। হ্যাঁ। বলে সে আগে ভাগে হেঁটে চলে যেতে লাগলো। লন্ডনের টেমন্স নদীর ধারের কনকনে ঠান্ডা হাওয়াটা সেদিন একটু বেশি ধারালো ছিল। ডিসেম্বরের শেষ, চারিদিকে ক্রিসমাসের আলোকসজ্জা। রিজন স্ট্রিটের মাথার উপর ঝুলে থাকা বিশাল আকার অ্যাঞ্জেল আলোগুলো ডানা মেরে উঠছে। মানুষজন ভারী কোটার মাফলার মুখে ঢেকে দ্রুত পায়ে গন্তব্যে ফিরছে। আমি সাউথ ব্যাংকের একটি কফি শপের জানলার পাশে বসেছিলাম। বাইরে লন্ডনের বিখ্যাত সেই ডেলিং, অর্থাৎ ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো বেজে চেপে প্রতিফলিত হয়ে মায়াবী ভ্রমণ তৈরি করেছে। কি চমৎকার! লন্ডনের এই রুক্ষ সৌন্দর্য, ভিক্টোরিয়ান স্থাপত্য আর আধুনিক কাছের দালানের সহাবস্থান আমাকে বারবার টানে। ওখানকার মেয়েরা নিখুঁত মেকআপ আর ব্র্যান্ডের পোশাকের স্টাইলিশ কফি মগ হাতে হাতে, তাদেরকে দেখে অভ্যস্ত আমি। এই শহরের সৌন্দর্য একঘরেভাবে নিখুঁত। এই শহরের সৌন্দর্য একঘরেভাবে নিখুঁত। হঠাৎ পকেটে থেকে ফোনটা ভাইব্রেট করে উঠল। বাংলাদেশ থেকে ছোট একটা ভাই কয়েকটা ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। ক্যাপশনে লেখা গায়ে হলুদ ছবি। কার গায়ে হলুদ সেটা আমি জানতাম। বেশ উদাস মনে ছবি দেখতে দেখতে হঠাৎ থামলাম। স্ক্রিনে ফুটে উঠল হলুদ রঙের শাড়ি পরা একটা মেয়ে, খোপায় সাদা ফুল, কানে ঝুমকো আর হাতে একগুচ্ছ কাঁচা কাঁচা ফুলের মালা। রোদের মতো ঝিলমিলি এসে হাসছে। এমন প্রাণ খোলা আমি নিজেকে কখনো হাসিনি। আম্মুকে জিজ্ঞাসা করলাম তিতিলির পাশে মেয়েটিকে। আম্মু বলল, ওই বাড়ির মেয়ে আশরাফের বোন। ওই বাড়ি মানে? আমাদের পাশের বাড়ি। ছোটবেলায় যে পরিবারের সাথে আমাদের ছিল আধা গাছের সম্পর্ক, আর খিটখেটে মেজাজ আর অহংকারী উদ্যত আচরণের জন্য তারা আমাকে প্রকাশ্যে তীব্র ঘৃণা করে বললেও কম হয়ে যায়, বরং অনেক বেশি। সেই বেশির মাত্রা সম্পর্কে কেউ ধারণাও করতে পারবে না। লন্ডনের হাই স্ট্রিটগুলোতে আমি কত শত মডার্ন ক্লিওপাট্রা দেখি। কত স্টাইলিশ মানুষের ভিড়ে পথ চলি। কিন্তু এই হলুদ শাড়ি পরা মেয়েটির মধ্যে আমি সেদিন এমন কিছু একটা দেখলাম যা আগে আমি কোনোদিনও দেখতে পারিনি। আমি তো বয়সে ভীষণ সৌন্দর্য আমাকে থমকে যেতে বাধ্য করেছিল। আমি নিজেকে হাজারবার প্রশ্ন করে উত্তর পাইনি। সেদিন ওই সাধারণ হলুদ শাড়ি পরা মেয়েটির এক ঝলকে ট্রামসের ধারে সব নিয়মের আলো ম্লান হয়ে যায় নাকি। বালিশে মাথা দিয়ে জানলার দিকে তাকিয়ে রইলাম। বাইরে লন্ডনের আকাশটা মেঘলা, তারা দেখা নেই, কিন্তু আমার মনের ভেতরে ভেসে বেড়ালো
সেই ছোট্টবেলার সব স্মৃতি, যে মেয়েটাকে ঘৃণা করতে করতে বড় হয়েছি, আজ কেন যেন মনে হলো আমার এই প্রথম থেকে যাওয়াটা দরকার ছিল। আমি তো মাটির সাথে মিশতে পারিনি, সুযোগ আসেনি। এবার কি তবে এসেছে? আমি কয়েকদিনের কাজের ব্যস্ততায় ডুবে রইলাম, সব ভুলে যেতে চাইলাম। কয়েকদিন পর সেন্ট্রাল লন্ডনে একটা ক্যাফেতে দেখা হলো আমার দীর্ঘদিনের বন্ধু শামীমের সাথে। শামীম আমার খুব কাছের বন্ধু। কফির মগে চুমু দিতে দিতে আমি তাকে একটি গল্প শোনালাম। সেই সবটা শুনে দীর্ঘক্ষণ চুপ করে রইল। গল্প কতকে নায়ক জানার পর সে আমাকে বলল, মুখোমুখি দাঁড়াও, সোজা সাপটা বলে দাও। আমি এটা কখনোই পারবো না। আমি তাদের ছায়া দেখে বিরক্ত হতাম। এমন ঘৃণা কেউ আমাকে করলে আমি তার মুখেও দেখতাম না। শামীম বলল, তাহলে তুমি নিজেকে সময় দাও। নিজেকে যদি কখনো ক্ষমা করতে পারো তাহলে তার সামনে যাওয়ার সাহস করো। তার কথাগুলো আমার বুকের ভেতর নাড়িয়ে দিল। ক্যাফে থেকে বেরিয়ে আমি টমসের পা ধরে হাঁটতে শুরু করলাম। আকাশে হালকা রোদের আভা। আমি পকেট থেকে ফোনটা বের করলাম। কন্ট্যাক্ট লিস্ট থেকে আম্মুর নামটা বের করে গভীর একটা শ্বাস নিলাম। যে আধা কাজগুলো সম্পর্কের কথা ভেবে আমি এতদিন দূরে সরেছিলাম, সেদিন কেন যেন মনে হচ্ছিল সেই তিক্ততাই ছিল আমাদের অদৃশ্য একটা বাঁধন। লন্ডনের হাই স্ট্রিটের সব সৌন্দর্য তুচ্ছ করে আমি সিদ্ধান্ত নিলাম, এই হার আমার পরাজয় নয়, বরং নিজের সত্তার কাছে ফিরে আসার পরাজয়। আমি দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম। যখন দেশে ফেরার টিকিট কনফার্ম করলাম, তখন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে কুয়াশা আর তুষারপাতের আশঙ্ক। কিন্তু আমার ভেতর তখন বসন্তের হাওয়া। মনটা পড়ে আছে প্রিয় শহর চট্টগ্রামের সেই গ্রামটায়, যেখানে একসময় ঘৃণা আর অহংকারের দেওয়ালে তুলে আমি নিজেকে বন্দি করে রেখেছিলাম। আমাকে ফোনে সবটা বলে দিলাম। বাড়ির সবাই জেনে বরফ হয়ে গেল। আমি বরাবরই সিদ্ধান্ত জানাতাম না। সোনার তোয়াক্কা না করে সেদিনও যেহেতু ভালো একটা ইনকাম আছে, সেহেতু বাড়ির সবাই আমার সিদ্ধান্তে মেনে নেবে, আমি এতটুকুই বিশ্বাস রাখতাম। কিন্তু আমাকে কিছুক্ষণ পরেই বলল, তোমার আসাটা উচিত হচ্ছে না। আব্বু একই কথা বলল, এমনকি বাড়ির সবাই, আত্মীয় স্বজনরাও। শামীমের কথাগুলো কানে বাজতে লাগলো, মুখে মুখে দাঁড়। বিমানে বসে আমি সেই হলুদ ছবিটা দেখে তাকিয়ে রইলাম। আগের জেদি আর উদ্ধত সেই ছেলেটা কুকুরে ছোট হয়ে গেছে। এটা কি তারা মানতেই পারছে না? বলি এত প্রতিক্রিয়া। পাশের বাড়ির সাথে আমাদের যে ঝগড়া, যে হিংসা, রেশারেশি আর মুখ দেখা দেখি বন্ধের যে ইতিহাস, তা এক নিমিষেই মুছে ফেলার কোনো জাদুমন্ত্র আমার জানা নেই। কিন্তু আমি জানি এই বিষণ্ণ চোখের ভিড়ে এমন কিছু একটা আছে যা আমি করতে পারবো। আমি পারবই। ঢাকা বিমানবন্দরে যখন নামলাম, তখন ভিতরে আলো ফুটছে। কুয়াশাচ্ছন্ন ঢাকা শহরকে সেদিন ভোরটা আপন মনে হলো। গাড়িতে বসে শুধু আমি ভাবছিলাম, যে দরজায় একসময় আমি অবজ্ঞার থু ছিটিয়েছি, আর সেই দরজায় করা নাড়ব সাহস কি আমার হবে? গুলশানের ফ্ল্যাটে গিয়ে উঠলাম। বাবা আর মায়ের যত কাছের মানুষ সবাই তখন বাড়িতে উপস্থিত। আমি যাও টের পেয়েছিলাম বাড়িতে পা রাখার পরপর। সবাই আকাশ থেকে পড়ছে আমার কথা শুনে। যোগ্যতা অযোগ্যতার মাপকাঠিতে সারাদিন মাপযোগ হলো। আমি চুপচাপ সবার কথা শুনলাম। বিকেলে পাকা কথা জানিয়ে দিলাম, বিয়ে যদি করতে হয় ওই মেয়েকেই করব। সবার নিষেধাজ্ঞা শুনে আমার জেদ আরও বাড়িয়ে গেল। আমি রেগে ক্ষোভে তখন অন্ধ। তারপর ফিরলাম সেই গ্রামে। গাড়ি থেকে নামার পরে পেলাম তার খালি পায়ে ফেরিওয়ালার সামনে দাঁড়িয়ে চলছিল চুল নিয়ে দর কষাকষি। কত সাধারণ একটা দৃশ্য, তাই না? অথচ আমার চোখে সবচেয়ে বিরল দৃশ্য ছিল সেটি। তারপর সে আমাকে দেখে অপেক্ষা করে চলে গেল। স্যুট বেটো কর্পোরেট পোশাকের মানুষটি তার কাছে তখনও শুধু একজন ঘৃণিত মানুষ। বাড়িতে যুদ্ধ চলছে, তখন আমি যুদ্ধ করছি তার সাথে একটু দেখা করার, কথা বলার, কিন্তু এড়িয়ে যেতেই লাগলো। অনেক কষ্টে ফোন নাম্বার জোগাড় করলাম, কল দিলাম, কথা বলল না। মেসেজ দিলাম, সেন্ড করলো না। সে তার পরিবারের কথা তখন এড়িয়ে যাচ্ছে। প্রয়োজনে একজন বুড়ো লোককে বিয়ে করবে, তবু ওই বাড়ির ছেলেকে নয়। আমি সিদ্ধান্ত নিলাম ওকে আমার কাছাকাছি আনার ব্যবস্থা করতে হবে, মুখোমুখি হতে বাধ্য করতে হবে। তার পরিবারের সাথে কথা বলে তাই করলাম। আর সেই পথে আমি বুঝতেই পারলাম না আমি আবারও সেই পুরোনো পথেই হাঁটছি। জেদের বসেই আমি তাকে জয় করলাম। আমাদের দুই পরিবারের দীর্ঘদিনের শত্রুতা আর আধা কাজগুলো সম্পর্কে সেই তপ্ত মরুভূমিতে হঠাৎ এক পশলা বৃষ্টি নামলো। সে আমার ঘরে এলো। ঠিক শরতের মেঘ সরিয়ে এক সিলতি রোদ এসে পড়েছিল আমার অন্ধকার ঘরে। আমার সেই অন্ধকার আচ্ছন্ন জীবনে আমি বিমোহিত হয়ে দেখলাম যে মেয়েটিকে একসময় ঘৃণা করার জন্য আমি হাজারো যুক্তি খুঁজতাম, সে আজ আমার চাদরের ভাঁজে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। কিন্তু সে বিছানায় শুয়ে আছে ঠিকই, কিন্তু আমাদের মাঝে তখনও একটা
অদৃশ্য একটা দুর্ভেদ্য প্রাচীর। লতানো গাছের মতো সে আমার ঘরে ঠাঁই নিয়েছে ঠিকই, কিন্তু সেই লতা আমার জড়িয়ে ধরেনি। আমি জয় করেছি তার শরীরকে, তার উপস্থিতিকে, কিন্তু তার সেই প্রাণখোলা হাসি, সেটা সেই হোয়াটসঅ্যাপের ছবিতে আটকে পড়ে রইল। আমি জেদের বসে তাকে জয় করেছিলাম, অনেকটা শিকল দিয়ে পাখি বাঁধার মতো। আর সেই জেদ মেটাতে গিয়ে আমি আবারও সেই পুরনো অহংকারী আমির পথে হেঁটে চলেছি। তখনও যে অভিজাত্য আর ক্ষমতার জোরে আমি তাকে আমার করে নিয়েছিলাম, সেই একই ক্ষমতা তাকে আমার থেকে যোজন যোজন দূরে ঠেলে দিতে লাগলো দিনের পর দিন। তারপর সেই সাংসারিক জীবনে একের পর এক ভুল ঘটনা ঘটতে লাগলো, দাম্পত্য জীবনে কলহল বাড়তে লাগলো। অথচ আমি কি চেয়েছিলাম নিজের কাছে প্রশ্ন করার পর উত্তর পেলাম না। আমার জেদ, আমার সত্তা আবারও সেই অন্ধকার আচ্ছন্ন গলিতে হারিয়ে ফেললো। তার কোনো কথা নেই, কোনো অনুযোগ নেই, কিন্তু চাহনিতে সেই পরিচিত অবজ্ঞা। মনে হলো আমি ফেরেশতার জীবনে একটা দুঃস্বপ্ন। সেই স্বপ্নে তো ভুলতে না, দুঃস্বপ্নেও আমাকে কখনো দেখেনি। আমার বুকে কখনো তাকে মাথা রাখতে হবে এটা সে কল্পনাও করেনি। আমার ঘেরান, আমার সোয়াল সে তখন সহ্য করতে পারছিল না, অথচ তখনও চলছিল মানিয়ে নেওয়ার একটা অতি জঘন্য নাটকীয় খেলা। আমি তো চাইনি, অথচ এটা জানি অধিকাংশ মানুষ সংসারটা করে সংসেজে, কিন্তু তাকেও সংসারে দেখতে চাইনি আমি। আমি তাকে ভালোবাসি, এটা নিয়ে সে সারাক্ষণ দ্বিধায় ভুক্ত। এটা অস্বাভাবিক নয়, আমি তাকে এটা ভাবতে বাধ্য করেছি। সে খোলা আকাশের মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে পাখি। আমি বদ শিকারী, তাকে ভালোবাসার লোভ দেখালে সে ফিরবে কেন? ভালোবাসার অধিকার যেমন আছে, তেমন ভালোবাসা দেওয়ারও অধিকার। আমার কাছে বিয়ের এই সংসার জগৎটা বরাবরই নাটকে মনে হতো। একটা মেয়ে সংসারে এসে সুখের চাদরে মরে থাকলে পুরনো সবকিছু ভুলে গিয়ে নিজেকে সবকিছুতে সঁপে দেওয়া, এটাই ছিল আমার দৃঢ় বিশ্বাস, বলা যায় অন্ধবিশ্বাস। সংসারের প্রতিটি পুরুষ সেটাই ভাবে, কিছু মেয়েরা সেটাই প্রমাণ করতে উঠে লেগে পড়ে। কিন্তু সে আলাদা, সে আমাকে প্রতিটা দিনই শিখিয়েছে সে আমার বুকে ঠাঁই চায়, কিন্তু আমি জোর করে কাছে টানলে নয়। খুব মন খারাপের সময় যখন মনে হবে কেউ নেই আমার, এই মনের ভীষণ অসুখ, তখন মুখ গুছে কাঁদার জন্য এই একটা বুকে সে তার চোখের পানি মুছতে চেয়েছে বারবারই। চোখ মুছে দিয়ে লম্বা একটা শ্বাস নিয়ে বুকের সাথে মিশে থাকার সেই অনুভূতিটুকু, সাথে প্রেম পরিচয়, সেই আমাকে কাঁদিয়েছে। সে আমার হাত ধরতে চেয়েছে, কিন্তু আমি শক্ত করে ধরার পরও নয়। যখন মনে হবে এই হাতটা ধরলে আমার বুকের কাঁপানোটা কমে যেত, আমার সব ভয় কেটে যেত, আমারও দুঃখ বোঝার বা শোনার কেউ আছে, এমন মনে হতো তখন। আর আমাকে হাত ধরতে হয়নি, আমি হাত বাড়ানোর আগে আমার 5 আঙ্গুলের জায়গা হয়েছে তার 5 আঙ্গুলের ভাঁজে। সেই আমার স্পর্শকে প্রতিবার অনুভব করতে চেয়েছে, আমি তাকে জোর করে নিজের সাথে চেপে ধরলে নয়। যখন সুখ দুঃখের গল্প করতে করতে মনের সব দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা উগড়ে দেওয়ার পর, ভেজা চোখ মোছামুছির পর, চোখে চোখে চোখ স্থির হয়ে দুটো মন টেনে এক জায়গায় করলে বলবে আমার পুরো শরীর বিষণ্ণ ব্যথা করত, আমাকে ছুঁয়ে দাও। ঠিক ঠিক তখন আমি তার শরীর ছুঁয়েছি। তখন সে হাসেনি, আমি তার হৃদয় শুতে চেয়েছি। আর তখনই সে ঝরঝর করে কেঁদে উঠল। আমি ওই কান্নার বৃষ্টিতে আমার শরীরটার বুকটা বেজানোর অপেক্ষায় ছিলাম। উপায়টুকু শুধু জানা ছিল না, সে আমাদেরকে সরাসরি কখনো মুগ্ধ হয়ে তাকায়নি। তাকে কষ্ট দেওয়ার পর সে যখন পরে আমাকে ভিন্ন একটা মানুষ হিসেবে আবিষ্কার করত, তখন সে যেভাবে আমাদেরকে চোরা দৃষ্টিতে তাকাতো, সেটাই আমার জন্য মুগ্ধতার চাহনি ছিল। সে আমার কোনো কাজেতে হাত দিত না, কিন্তু গভীর রাতে যখন আমি ল্যাপটপে কাজ করতে করতে ক্লান্ত হয়ে ডেস্কে ঘুমিয়ে পড়তাম, তখন সে খুব শান্তপূর্ণে এসে আমার গায়ের ওপর কম্বলটা টেনে দিত। আমি টের পেতাম, কিন্তু চোখ খুলতাম না। খাবার টেবিলে সে কখনো আমার পছন্দের কথা জানতে চায় না, কিন্তু আমি লক্ষ্য করি যে তরকারিটা আমি খুব বেশি আগ্রহ নিয়ে খাই। পরের দিনগুলোতে সেই পদটাই সবচেয়ে নিখুঁতভাবে রান্না হয়। কোনো না কোনো ঝগড়ামুখর বিকেলের পর আমি যখন বারান্দায় একা দাঁড়িয়ে থাকতাম, সে পেছন দিক থেকে এসে পর্দা ঠিক করার বাহানায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতো। সে জানতো আমি জানি সে এখানে দাঁড়িয়ে আছে। সে আমার স্পর্শ নিতে আসতো না, কিন্তু আমার উপস্থিতির আশেপাশে তার সেই নিঃশব্দ আবাসনটুকু আমাকে বোঝাতো যে ঘৃণা করতে করতেও সে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সবচেয়ে অনুভূতি ছিল তার সেই বিস্ময় মাখা চাহনি। মেয়েকে বুকে নিয়ে যখন আমি লুটোপুটি খেলি, তখন সে আড়াল থেকে এক পলক তাকায়। সেই দৃষ্টিতে থাকা দ্বন্দ্বটা তাকে অবাক করে এভাবেই। এই মানুষটাতে সে উদ্ভত্ত শিকারী। সে এক মুহূর্তে অন্যরকম আমিকে আবিষ্কার করার আনন্দে তার চোখের মনে উজ্জ্বল হয়ে উঠত। রাতের বেলা যখন আমি অঘরে ঘুমানোর ভান করি,
সে মাঝে মধ্যে আমার হাতে তালুতে নিজের আঙ্গুল রাখে, জানে আমি ধরবো না, তারপরও তার সেই ভীতু আঙ্গুলের স্পর্শ আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে স্পর্শ নয়, অনুভব করা। সম্পর্কের সবটুকু মাধুর্য সে সরাসরি প্রকাশ করবে না, তা আমি তাকে দেখিয়ে বুঝেছি। তার অবহেলা অবজ্ঞা পাহাড়ের মতোই অটল, কিন্তু সেই পাহাড়ের কাজে নাম না জানা কত বনফুল যে লুকানো, একদিন সেই চাদর তুলে ফেলে হয়তো দেখা যাবে দেবীর সামনে একটা বাগান হয়ে আছে। সে এখন আমার কন্যা সন্তানের মা, অথচ সে এখন আমার ভালোবাসায় পুরোপুরি বিশ্বাসী না। এখন আমি তার চোখের দিকে না দেখে কথা বললে সে মনে করে সেই চোখ দিয়ে আমি অন্য কাউকে খুঁজি। মুখ অন্যদিকে ফিরে কথা বললে সে হাজারটা অহেতুক চিন্তা করে বসে থাকে। সে এখন মনে করে আমি তাকে ভালোবাসি না, আমি বোধ শিকারী। আর সেই অভিমানী রুরাল পঙ্খির একাকী সংসারের বয়স মাত্র 4 দিন। এই 4 দিন আমি তাকে ভিন্ন ভিন্ন রূপে আবিষ্কার করেছি। অভিমানী স্ত্রী, যত্নবান মা, সদ্য প্রেমে পড়া চাঞ্চল্য প্রেমিকা, আর তার আমার দিদার সংসারে একটা প্রশ্নবোধক চিহ্ন। সে আজও আমাকে ভালোবাসে বলেনি, আমি চাই না বলুক। আমার তৃষ্ণা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে সে 1000বার ভালোবাসি বললেও আমার তৃষ্ণা কমবে না। কিছু তৃষ্ণা আজন্ম থাকুক। গত রাতে সে আমার বুকের উপরে উঠে এলো। সচরাচর এমন হয় না। আমি অবাক হলাম। এই তাজদার স্মৃতি শুনুন, কি কেমন হতো আমরা আগে থেকে প্রেমিক প্রেমিকা হতাম যদি, তারপর বিয়ে করতাম, তখন এত কিছু তো হতো না। আমি মনে মনে হাসলাম। আগে থেকেই প্রেমিক প্রেমিকা হলে আমরা এখন শুধু দাম্পত্যই হতাম। যার 5টা দাম্পত্য হয়, বিয়ের পর প্রেমিক প্রেমিকা হতে পারে কজন? আমি তোর মেয়েকে ডাকবো সেরি। শাওনের কথা শুনে সবাই ফিক করে হেসে উঠল। শায়না মেয়ের ভেজা গেঞ্জিটা খুলে ফেলতে ফেলতে বলল, আমার মেয়ে জবাব দিতে শিখুক, তখন তোমাকে দেখে নেব। কেন? তোর মেয়ে আমাকে কি করবে? তৌসিফ পাশ থেকে বলল। মামু তো কলিজা খামু। সবাই এক দফা হাসলো। তাজদার মেয়েকে নিয়ে সমুদ্রে নেমেছিল কিছুক্ষণ আগে। তারপর বালি মাটিতে ছোট ছোট পা দুটো ছাপ রেখেছে তার মা বাবার পায়ের ছাপের মাঝখানে। পুরো সময়টা জুড়েও হাসছিল, একটুও কান্না নয়। অবশ্য ঘুরতে পারলে ওর মতো খুশি আর কে হয়। তিতলি এসে শায়নার হাতে একটা সাদা টি শার্ট দিল। ভাইয়া দিয়েছে, ভালো করে গা মুছে দিতে বলেছে। তোমার ভাইয়া কোথায়? পুরনো বন্ধু পেয়ে গেছে, আনিস ভাইও ওখানেই। মনে হচ্ছে ওরা একসাথেই লাঞ্চটা ওখানেই করবে। জিমলি বলল, ঠিকই বলেছে, গা ভালো করে মুছে দাও, ঠান্ডা লেগে যাবে। রায়হান বলল, সবাই চলো, এখানে আর থাকতে হবে না, খুব বাতাস এখানে, ঠান্ডা লেগে গেলে সব আনন্দ মাটি। আশরাফও একই কথা বলল। তাসনুবা বলল, বাবুর মায়েরা চলে যান, আমি আর তিতলি থাকবো এখানে। তিতলি বলল, একদম একদম। শায়নারও যেতে ইচ্ছা করছে না। সাবরিনা বলল, আচ্ছা আমি আর ঝিমলি ভাবি চলে যাই, শাইনা বাবুনিকে আমার কোলে দাও। শায়না বলল, তাজদার সাহেব বলেছেন মা মেয়ের ছবি তুলবে। সাবরিনা হেসে ফেলল। তাহলে থাকো। আশরাফ বলল, ঠান্ডা লেগে যাবে। শায়না বুকের সাথে জড়িয়ে ধরে চাদরের আড়াল রেখে ওর মাথা ঢেকে দিয়ে বলল, লাগবে না, তোমরা চলে যাও। ঝিমলি রায়হানের দিকে তাকালো গলা হেলিয়ে। রায়হান আশরাফের দিকে চেয়ে হেসে উঠল। যেতে চাচ্ছে না। আশরাফ সাবরিনাকে বলল, তুমিও একই দলের নাকি? সাবরিনাও হেসে ফেলল। তৌসিফ রুহাবকে কাঁধে নিয়েছে। শাওন তার ভাইপো আফনানকে। ওরা খুব মজা পাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে ঘোড়া এলো। তিতলি ঘোড়ায় চড়বে বলে বায়না ধরল। তৌসিফ ঘোড়সওয়ারকে বলল ওকে নিয়ে যেন সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আসে। তিতলি মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তৌসিফ হো হো করে হাসতে হাসতে বলল, শাওন, একে এখানে বেচে দিয়ে চলে যাব। শাওন বলল, আমার কাছে বেঁচে দে। পয়সা দে, নগদ 5 কোটি। দুরালা 5 টাকাও নাই। তিতলি বলল, শাওন ভাই মজা করবেন না, আমি সত্যি সত্যি ঘোড়ায় চড়বো। তুমি পারলে মাথায় ছাড়ে বসো, কোনো আপত্তি নেই তালতো বোন। তিতলি রাগ করে বলল। আপনারা আমার সাথে মজা করছেন? তৌসিফ ব্যঙ্গ করে বলল। আপনারা আমার মজা করছেন? শাওন হো হো করে হেসে উঠল। তিতলি শেষমেশ ঘোড়ায় চড়ল। তাসনুবার এইসবে ইন্টারেস্ট নেই। সে আশেপাশে মানুষজনকে লক্ষ্য করছে। বেশিরভাগ মানুষের ড্রেস সেন্স ঠিক নেই। এরাই আবার মানুষকে হাজারটা জ্ঞান দেয়, এটা সেটা নেই। সামান্য ড্রেস সেন্সটুকু নেই। একটা মেয়ে কোমরে বাচ্চা নিয়ে চোখ কুচকে সমুদ্রের দিকে চেয়ে আছে। ড্রেসটা ঠিকঠাক আছে, কিন্তু চুল এমন করে বেঁধেছে মনে হচ্ছে পাড়ার ঝগড়ুটে মহিলা। বাচ্চা খুব কিউট। সে কাছে এগিয়ে এলো। বাচ্চাটাকে আদর করলে বাচ্চাটা হাসলো। আদর করে তাসনুবা আবারও দূরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর ওই স্বামী মেয়েটিকে উদ্দেশ্য করে ডাকলো, মেহবুব।
তাসনুবার ধারণা ঠিক, বাচ্চাটা বাবার মতো হয়েছে। গায়ে গতরে দেখে মনে হচ্ছে আইনের লোক। লোকটা এসে স্ত্রীর উঁচু করে বাঁধা চুল খুলে দিল, ক্লিপটা খুলে নিয়ে। তারপর বাচ্চাকে কোলে নিয়ে স্ত্রীর হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তাসনুবা ছোট্ট করে বলল নাইস। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল মেয়েটা ছেলেটাকে কোলে নিয়ে বালুর উপর অদ্ভুতভাবে বসে বলছে ছবি তুলতে। তার হাজবেন্ড কোমরে হাত দিয়ে হতাশ হয়ে মা ছেলেকে দেখছে। বেচারাকে নিশ্চিত মেয়েটা খুব জ্বালায়। উইয়ার্ড বাট সুইট কাপল। তাজদার এলো তার বন্ধু বান্ধব নিয়ে। সে সবার আগে দৌড়ে দৌড়ে এলো। শাইনা চাদরে ভালো করে মাথা ঢেকে নিল তার ইশারায়। আনিসের সাথে আসছে তারা। তাজদার হাতের ইশারায় তাসনুবা, তিতলি আর তৌসিফদেরও ডেকে নিল। তারা সবাই কলেজে একসাথে পড়েছিল, যদিও আনিসের সাথে পরিচিত হয়েছে ব্যাংকের গ্রাহক হিসেবে। সবার সাথে তাজদার পরিচয় করিয়ে দিল। ওরা সবাইকে দেখে বলল, এখানে তো চাঁদের হাট বসে গেছে। তাজদার শাইনাকে দেখিয়ে দিল। শাইনা মমতাজ। শাইনা সালাম দিল। সালাম নিয়ে কুশলাদি বিনিময় করলো। বাবুকে কোলে নিয়ে তাজদার বলল, বাপকা বেটি। তাজদার বলল, সেটাই বেশি ভয়ের। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। তাসনুবা আসতে তাজদার বলল, নোভা। তাসনুবা সালাম দিল। তারা সালাম নিল। নুমার শোরুমে আমরা গিয়েছিলাম। জি মনে আছে। আবার যাবেন? গতবার আমি বিজি ছিলাম, আপনাদেরকে সম্ভব দিতে পারিনি। অবশ্যই যাবা। আনিস বলল, ওটা জেন্টস সব, জানলে আমিও যেতাম। সবাই তার কথা শুনে হেসে উঠল। আরে না আনিস সাহেব, বোনকে নিয়ে গেছিলাম। ও তো নুভাকে চেনে, পেজে দেখে ড্রেস কালেকশন, এই আর কি। তাসনুবা বলল, ভাইয়া আরেকবার ঘুরে আসবেন, চা কফি মাস্ট খেতে হবে। আনিস ভাই আপনিও। ঝিমলি বলল, আনিস ভাইয়ের বিরিয়ানি চাই, চা কফিতে হবে না, বেয়াই লাগে কিন্তু। তাসনুবার ফোনে কল এসেছে। সে যাওয়ার অনুমতি চেয়ে বলল, এক্সকিউজ মি। তাজদার অনুমতি দিল। তাসনুবা কানে ফোন চেপে যেতে যেতে ঝিমলিকে চোখ রাঙালো। ঝিমলি হাসলো। রায়হান বলল, সবার লাঞ্চ একসাথে হবে, যাওয়া যাবে না, চলুন। তারা রাজি হতে চাইল না, কিন্তু তাজদার সিদ্দিকীকে তারা চেনে। সে নাছোড়বান্দা। দুর্ভাগ্যবশত তার সাথে দেখা হয়ে গিয়েছে, এখন আর ছাড়াছাড়ি নেই। বন্ধুদের পেয়ে তাজদারের উচ্ছ্বাস দেখে শায়না বিড়বিড়িয়ে বলল, সাহেবের খুশি তো ধরে না। তাজদার তার কথা শুনে ঘাট বাঁকিয়ে তাকালো। শায়না বলল, ক্যারি অন। তাজদারের চোখ বড় বড় হয়ে গেল। সর্বনাশ, সে ছবি তুলবে বলেছিল। থাক, মাফ করে দিলাম। শায়না মেয়েকে নিয়ে সরে গেল। সাবরিনা ঝিমলির সাথে কথা বলতে বলতে চলে যেতে লাগলো। সবাই ফ্রেশ হবে। কিছুক্ষণ পর লাঞ্চ তাজদার বন্ধুদের রায়হান আর আশরাফের সাথে পাঠিয়ে দিল। তারা সবাই একসাথে কথা বলতে বলতে রিসোর্টের দিকে এগোচ্ছে। তাজদার ক্যামেরা নিয়ে শায়নাকে ডাকলো। মমতাজ বেগম, আশা হোক। ঝিমলি আর সাবরিনা অনেক কাপল ছবি তুলেছে, তাই তারা শায়নাকে বলল, যান, আপনার জন্য এসেছে। শায়না শেহরিনকে বুকের সাথে জড়িয়ে তাজদার সিদ্দিকের দিকে ভ্রু কুচকে তাকিয়ে এগিয়ে আসতে লাগলো। মেয়েকে সে শেহরিন বলে ডাকবে ঠিক করেছে, কারণ তার নামের সাথে মিল আছে। অবশ্য আদর করে ময়না শালিক কত কিছু ডাকে। তাজদার তার সামনে গিয়ে কাছ থেকে ছবি তুলছে। শায়না হাঁটতে হাঁটতে বলল, দরকার নেই আমার। তাজদার ক্লিক করেই যাচ্ছে। আমার ছানাটিকে দেখান। শায়না মেয়েকে আরো ভালো করে ঢেকে দিল, কিন্তু মেয়ে চাদরের নিচে থাকতে চাইল না। আর হাত তুলে বাবার দিকে তাকিয়ে ফোকলা হাসি। তা দেখে তাজদার সিদ্দিকী বিশ্বজয়ী হাসি দিল। শেষমেশ তৌসিফকে ডেকে নিল। সে অনেকগুলো কাপল ছবি তুলল মেয়েকে সাথে নিয়ে। তৌসিফ শেষমেশ ক্যামেরাটা আনিসের দিকে ছুঁড়ে মেরে ক্লান্ত হয়ে বালুর উপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। শাওনও তার দেখা দেখি শুয়ে পড়ল। তিতলি ওদের দেখা দেখি বালুতে বসে পড়েছে সবে। তৌসিফ উঠে এসে ধমাধম পিঠের উপর কিল বসিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। বেকুবের বাচ্চা বেকুব। আম্মু আব্বু তো বেকুব না। তাহলে তোর বাচ্চা বেকুব। দুজনেই ঝগড়া করতে করতে চলে যেতে লাগলো রিসোর্টের দিকে। আনিস চারিপাশের দৃশ্যগুলো মন দিয়ে ক্যামেরাবন্দি করছিল। হঠাৎ তাসনুবা এগিয়ে এসে বলল, ক্যামেরাটা দিন তো আনিস ভাই। আনিস চমকে তাকালো। কেন? আমি তো এইমাত্রই নিয়েছি। তাসনুবার ঠোঁটে হালকা ব্যঙ্গ। ক্যামেরা দিয়ে আপনার কি কাজ? আপনি তো ভালোভাবে ছবি তুলতেই পারেন না। আনিসের ভ্রু কুচকে গেল। কে বলেছে আমি ছবি তুলতে পারি না? আজ পর্যন্ত আপনাকে দিয়ে যতগুলো ছবি তুলেছি সবই ফালতু এসেছে। আনিস একটু গম্ভীর গলায় বলল, আমি খুব ভালো ছবি তুলতে পারি। তাসনুবা ঠোঁটের কোণে হাসি চাপতে চাপতে বলল, ভালো, তাহলে একটা তুলে দেন। এই কথা বলেই সে ভিড়ের দিকে এগিয়ে গেল। মানুষের কোলাহলের ভেতরে তার রঙিন ওড়না মিলিয়ে গেল। কিছুক্ষণ পর আনিস দ্রুত পায়ে ফিরে এলো। ক্যামেরাটা তাসনুবার হাতে গুজে দিয়ে বলল, নাও। তাসনুবা অবাক হয়ে তাকালো। ছবি তুলেছেন? না। এইটুকু বলেই সে ব্যস্ত পায়ে রিসোর্টের দিকে হেঁটে যেতে লাগলো। তাসনুবা
কৌতূহল চেপে রাখতে না পেরে ক্যামেরার স্ক্রিনে তাকালো। ভিড়ের ঠিক মাঝখানে অগণিত মুখ, রং আর কোলাহলের ভেতরে একজনই পরিষ্কার স্পষ্ট হয়ে উঠেছে, সেটা সে নিজেই। চারিপাশটা ঝাপসা, শুধু সে স্পষ্ট মনে হলো ছবিটা কেউ তুলেনি। খুব মন দিয়ে, খুব গভীর নীরবতায় দেখেছে, ওটাই ক্যামেরা ধরতে পেরেছে। কক্সবাজারের একটা নামি রেস্টুরেন্টে বিশাল এক টেবিলে ঘিরে বসেছে সবাই। টেবিলের এক পাশে তাজদার তার বন্ধুদের সাথে পুরনো দিনের গল্পে মেতেছে, অন্য পাশে রায়হান আর আশরাফ তদারকি করছে, কোনো কমতি যেন না থাকে। শায়না শেহরিনকে কোলে নিয়ে কোনো মতে খাওয়ার চেষ্টা করছে, মেয়ে কোলে থাকতে রাজি নয়। সে হাত পা ছুড়ে টেবিলের চামচ ধরার চেষ্টা করছে। তাজদার আর চোখে তার অবস্থা দেখে নিজের বন্ধুদের গল্প থামিয়ে উঠে এলো। শায়নার পাশ থেকে মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, তুমি খেয়ে নাও, আমি ধরছি। শায়না কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। তাজদার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টের কাছে দেয়ালের পাশে দাঁড়ালো, যেখান থেকে নীল সমুদ্রের ঢেউ দেখা যায়। বন্ধুদের একজন টিপ্পনি কেটে বলল, আজ তো পুরাই ফ্যামিলি ম্যান হয়ে গেছে রে। সবাই এটা নিয়ে একচোট হাসলো। তাজদার মেয়েকে নিয়ে ঘুরে এসে আবারও চেয়ারে বসলো, বলল, উনি সব খেতে চাইছে, এখন কি করা যায়? রায়হান বলল। থেতলে নরম করে মাংস খাইয়ে দে। তাজদার বলল, হুম, ওর কাপড় নষ্ট হলে শাইনা বকবে, ও খাওয়াবে, ও আস্তে আস্তে সময় নিয়ে খাওয়াক। আনিস অনেকটা চুপচাপ। হঠাৎ তিতলি বলে উঠল, আনিস ভাই, আপনি তো আজ লাঞ্চের পর আমাদের ইনানি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, যাবেন না? আনিস সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ অবশ্যই, চাঁদের গাড়িতে করে যাব। তিতলি খুশিতে বাকবাকুম। তাসনুবা বলল, চুপচাপ খাও। তুমি খাও। খাওয়া দাওয়ার মাঝখানে ঝিমলি আর সাবরিনা বাচ্চাদের সামলানো নিয়ে হাসাহাসি করছে। তৌসিফ আর শাওন তখন লবস্টার আর সামুদ্রিক মাছের আইটেম নিয়ে মহাব্যস্ত। তৌসিফ একটা বড় কাঁকড়ার পা মুখে দিয়ে বলল, একটা সুসংবাদ, পরের বার শাওন বউ নিয়ে হানিমুনে আসবে। আনিস বলল, ও তো চাকরি বাকরি করবে না বলেছে, ওকে বউ কে দেবে? শাওন রেগে গিয়ে বলল, ভাই আমার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করবে না কিন্তু। ঝিমলি বলল, তৌসিফ সাহেব ভুল কথা বলেছেন বলে আনিস ভাই রেগে গেছে। পরের বার উনি ওনার বউ নিয়ে আসবে, শাওন কেন ওনার আগে বউ নিয়ে আসতে যাবে? তৌসিফ বলল, ও ভাই মুঝে মারো, মুঝে মারো। সবাই হো হো করে হেসে উঠল। আনিস শাওনের উপর বিরক্ত হয়ে চুপচাপ খেতে লাগলো। দুপুরের কড়া রোদ যখন একটু পড়ে এলো, সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। আনিস সবার পিছনে হাঁটছিল। তাসনুবা তার পাশে এসে বলল, ছবিটা ভালো তুলেছেন আনিস ভাই, বাট নো থ্যাঙ্কস, আরও ইমপ্রুভ দরকার, তবে ইমপ্রেস হব। আনিস থমকে দাঁড়িয়ে তাকালো। তাসনুবা হালকা হেসে চশমাটা চোখে দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আনিস একটা দীর্ঘশ্বাস ফেললো। এই মেয়েটাকে বোঝা দেয়, আবার না বুঝে থাকাও দেয়। তাজদার শাইনার হাত ধরে গাড়িতে ওঠার সময় ফিসফিস করে বলল, পরের বার আপনার ময়নার একটা সঙ্গী দরকার পড়তে পারে। শাইনা লজ্জা মিশ্রিত রাগে বলল, কি? তাজদার হাসলো, সেই দিগ্বিজয়ী হাসি। নীল জলরাশি পেছনে ফেলে তাদের গাড়িগুলো এবার ছুটল ইনানি বিচের দিকে। ইনানি বিচে নামতেই তাসনুবা একটুখানি দৌড়ে গিয়ে একটা পাথরের উপর উঠে দাঁড়ালো। দুহাত মেলে সে সমুদ্রের হাওয়াকে বুকে টেনে নিল। শায়না, ঝিমলি আর সাবরিনা পাথরের উপর বসে পড়েছে। বসে বসে তারা নিজেদের বরদের খাটাচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে, আবার একই ছবিটা 10 বার তুলে আনতে। তবে সেখানে তারা বেশিক্ষণ থাকলো না। মেরিন ড্রাইভে নামার পরিকল্পনা আগে থেকে ছিল। খোলা জিপে করে অনেক দূর ঘুরবে, এই উত্তেজনায় সবাইকে তাড়া দিচ্ছিল। ছবি তোলা শেষ হতেই সবাই প্রায় দৌড়েই গাড়ির দিকে এগুলো। লেট লতিফ আনিস বরাবরের মতোই সবার পিছনে, তার একটু আগেই তাসনুবা। তাকে চাইলে লেট লতিফা বলা যায়, তাই শেষমেশ দুজনকে পেছনের গাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। তাসনুবা গাড়িতে বসে চুলের ওপর চশমাটা তুলে তিতলির দিকে তাকিয়ে বলল, তিতলি চিৎকার করবে না কিন্তু। শাওন সঙ্গে সঙ্গে লুফে নিল। তিতলি, চলো কে বেশি জোরে চিৎকার দিতে পারে তা প্রতিযোগিতা হোক। তৌসিফ ভ্রুকুচকে হুমকি দিল, দুটোকেই নামিয়ে দেবো রাস্তার মাঝখানে। কোনো গান চলবে না ভাইয়া। চুপ থাক। সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত। আনিস ধমকে উঠল। গানটা থামিয়ে নিজের পছন্দের ট্র্যাক সিলেক্ট করলো। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। তাসনুবা সহ্য করতে না পেরে গর্জে উঠল, ইয়েস, আপনি এইসব আদিমকালের প্যান প্যানে গান শুনিয়ে বড্ড বিরক্ত করছেন আনিস ভাই, দয়া করে থামান। তিতলি মিনতি করে বলল, ভাইয়া চল না সুজন, ওই গানটা দাও না। শাওন নাক সিটকালো। দুর্মিয়া ওসব জমবে না। তাসনুবা গম্ভীর গলায় ঘোষণা দিল। আমি চুজ করব মিউজিক। শেষমেশ তার হাতেই ছেড়ে দেওয়া হলো গান বাছাইয়ের দায়িত্ব। একটু স্ক্রল করে সে ছেড়ে দিল লেট মি লাভ ইউ। শাওন সঙ্গে সঙ্গে আপত্তি তুলল, ইংলিশ গান বুঝি না নুবা, জমতেছে না, আরেকটা দাও।
এবার আর সহ্য করতে পারল না, আনিস ফোনটা কেড়ে নিয়ে বলল। এবার আমি যেটা দেব সেটাই চলবে। বলেই সে গান সিলেক্ট করলো। গাড়ির ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সুর। তাসনুবা বলল, নাইস। এক পাশে নীল সমুদ্রের অবিরাম ডাক, অন্য পাশে সবুজে মোড়া ছোট বড় পাহাড়ের সারি। কোথাও কোথাও পাহাড়ের বুক চিরে নেমে এসেছে স্বচ্ছ ঝর্ণধারা। সূর্যের আলোয় ঝিলমিল করছে তার জলরাশি। প্রকৃতির এই অপার সৌন্দর্য চোখে ভরে নিতে নিতে নীরব মুগ্ধতায় তাদের সফরের ইতি টানল। শাহিদা বেগম কপালে হাত দিয়ে রান্নাঘরে বসে আছেন। আফসার বাজারে থলে রাখতে রাখতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আবার? শাহিদা বেগম বললেন, আমি এই বাড়িতে আর থাকবো না। আমি আমার বাপের বাড়িতে চলে যাব। একটা রিক্সা এনে দাও, ওদের সংসার ওরা যা করার করবে। আমি এখানে আর থাকবো না। শাহিদা বেগম বললেন, ওই ছেলে আমাকে শেষ করে দিছে। কোন ছেলে? কক্সবাজারে আবার কোন মেয়ের ধান্দায় পড়লো জানি না। অফিসে যাওয়ার সময় আনিস আমাকে বলল, আম্মা আমি বিয়ে শাদী করবো না, আমার ভালো লাগছে না। এ কেমন কথা? ওই ছেলে যদি আর কখনো বলে আম্মা আমি বিয়ে করব, ওর বউ আমি ঘরে তুলবো না। যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাবে ও বউ নিয়ে। বড় বৌমা আমি তোমাকে বলে রাখলাম কিন্তু। সাবরিনা মিটমিট করে হাসছে। তাজদার বাড়ি ফিরে এক জায়গায় স্থির থাকেনি। তাকে যেতে হচ্ছে মামার বাড়ি, খালার বাড়ি। আত্মীয় স্বজনরা নইলে গাল ফুলিয়ে রাখবে। এদিকে শায়নার বড় আপা শ্বশুর বাড়িতে দাওয়াত দেওয়ার কথা। তাজদারের হাতে সময় নেই। শায়না কথায় কথায় বলল, আপনি প্রায়োরিটি লিস্টে কখনোই আমার আত্মীয় স্বজনরা থাকে না। ওদের আমি পরের বার বলে দেবো যেন দাওয়াত দেওয়ার কথাও না ভাবে। বিয়ে হয়েছে সেই কখন, আপনি একবারও আমার মামার বাড়ি যাননি, এমনকি কোনো আত্মীয়ের বাড়িতেও না। ওরা ভাগ্যে জামাই হিসেবে সব দুলা ভাইদের চেনে। সব সময় টাকা দিয়ে সব ম্যানেজ করা যায় না। আপনি আপনার আত্মীয় স্বজন ছাড়া আর কাউকেই চেনেন না। তাজদার চুপচাপ তার অভিযোগ শুনেছে, উত্তরে কিছু বলেনি। ব্যাপারটা তো ভেবে দেখেনি। ড্রয়িং রুমে সবাই বসে চা খাচ্ছিল। ঠিক তখনই তাসনুবা শোরুম থেকে ফিরল। আসসালামু আলাইকুম আপু। তাজউদ্দিন সিদ্দিকী সাথে সাথে সালাম নিলেন। ওয়ালাইকুম আসসালাম। নুভামণি, তুমি ঢাকায় কখন যাচ্ছ? ভাইয়া যাওয়ার পর। কেন? না, বলছিলাম যে তোমার বড় মামা বললেন তোমাকে এখন কোথাও যেতে না দিতে। উনি একটা সম্বন্ধের কথা বলছিলেন। কিন্তু আমি এখন চাই না এসব। রায়হান একটু ধমকের সুরে বলল, তাহলে কখন? সময় দাও আমাদের। তুমি যেটা চেয়েছো সেটা তো হয়েছে। তোমার শোরুমটা চালু হয়েছে, একটা পর্যায়ে এসেছো তুমি। এখন তো ভাবা উচিত বিয়ে নিয়ে। তন্মধ্যে তাজদার বাড়ি ফিরল। হাতে কিছু ব্যাকপ্যাক আছে। তিতলি দৌড়ে এসে ব্যাগগুলো হাতে নিল। তাজদার ভেতরে ঢুকে সবাইকে এক নজর দেখে নিয়ে বলল, কি অবস্থা? তাসনুবার দিকে তাকালো সে। এখন ফিরছো? হ্যাঁ। তাজউদ্দিন সিদ্দিকী জানতে চাইলেন, কোনো অসুবিধা হয়নি তো? না। তাজদার সোফায় গিয়ে বসলো। তাসফিন বাবুকে নিয়ে এসেছে, কান্না করছে। তাজদার কান্নার কারণ জানতে চাইলো। তাসফিন বলল, ওরা আম্মু কিচেনে মাত্র ঘুম থেকে উঠেছে। তাসফিন তাজনাহাকে নিয়ে বাইরে চলে গেল। ওর মামার বাড়িতে নিয়ে যাবে। ঝিমলি এসে জানতে চাইলো, চা নিয়ে আসবো? রায়হান বলল, না, তাজ ফ্রেশ হয়ে খাবে। শোন, যেটা বলছিলাম, তারা আসল কথায় ফিরে গেল। বড় মামা বলেছে নুভার জন্য ওই ছেলেটাকে দেখতে। বাড়ি সাতকানিয়া, কিন্তু ওরা থাকে টাউনে নিজেদের ফ্ল্যাটে। আমাকেও বলেছে একবার গিয়ে তাদের ঘর বাড়ি দেখে আসতে। এখন আমার হাতে সময় কম। আমি বলেছি ভাই আর চাচু গিয়ে দেখে আসবে। রায়হান বলল, সমস্যা তো সেখানে না, সমস্যা নুভা। ও কি বলছে দেখ। তাজদার সরাসরি তাসনুবার দিকে তাকালো। তাসনুবা অন্যদিকে চোখ স্থির করে দাঁড়িয়ে আছে। তাজদার বলল, কি বলেছো? তাজউদ্দিন সিদ্দিকী বলল, আর কি বলবে, একই কথা, বিয়ে করবে না। এখন করবে না, তখন করবে না, করবেটা কখন? নিজেরও পছন্দের কথা জানাবে না, বাড়ির পছন্দের কাউকে বিয়ে করবে না। তাহলে আমি হয়তো এর পরের বার থেকে আর এই টপিকে কোনো কথাই বলবো না। তোমার যা ইচ্ছা হবে তুমি তাই তাই করবে। তাসনুবা চুপ করে দাঁড়িয়ে রইল। তৌসিফ এসে তাজদারের পাশাপাশি বসলো। তাসনুবার দিকে তাকালো কপাল কুঁচকে। যা ঘরে যা। তাসনুবা বকাঝকা খেয়ে মন খারাপ করে চলে যাচ্ছিল। তখনই রায়হান বলল, আমি বড় মামাকে তাহলে বলে দিচ্ছি। ঝিমলি বলল, উনি মাত্রই এসেছেন, ফ্রেশ হোক, তারপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে। এত তাড়াহুড়োর দরকার নেই। রায়হান বলল, ওকে অনেক সময় দেওয়া হয়েছে, ওর কোনো রেসপন্স নেই। ও চুপ থাকলে আমাদের তো কিছু ভাবতে হবে। এভাবে সবাই মিলে চুপ থাকলে কেমন হবে? তাসনুবা বলল,
তোমাদের যা ভালো মনে হয়। আর ইউ শিওর? তাসনুবা ছোট্ট করে বলল, তোকে মেয়ে দেওয়ার জন্য কি ওরা বসে আছে? কাবিনের কথা শুনে ওরা আগেই ভাগছে। এই জন্মে তোকে কেউ আর মেয়ে দেবে না। যা থাক তোরা তোদের বাপের বাড়িতে, আমি গেলাম। শাহিদা বেগম এই বলে বাপের বাড়িতে গিয়ে উঠেছে। ছোট ছেলে ওনাকে দুঃখ দিয়েছে, খাইয়ে দাইয়ে পড়াশোনা করিয়ে মানুষ করার পরও এরা মাকে সমানতালে কষ্ট দিয়ে যাচ্ছে। আফসার সাহেব বললেন, জামাই লন্ডনে চলে যাবে, তুমি এই সময় বাপের বাড়ি গিয়ে উঠলে কেন? জামাই যাওয়ার আধা ঘন্টা আগে আমি চলে যাব। ফোনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। আনিস অফিস থেকে এসে দেখলো আম্মা বাড়িতে নেই, বাড়িটা নীরব। সাবরিনা দাদিমার সাথে রান্নাঘর সামলাচ্ছে। মোখলেসের মা এসে কাটাকুটি আর ধোয়া মোছার কাজ করে দিচ্ছে। শাহিদা বেগম ঠিক করে দিয়ে গেছেন ছেলের বউয়ের কষ্ট হবে ভেবে। আফসার সাহেব নাতনিকে কোলে নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর শায়না এলো। আম্মা আসছে না আজকে? না রে মা। মেয়েকে কোলে তুলে নিল। সে সোফায় বসলো। ভাইয়ারা অফিস থেকে এসেছে? আনিস এসেছে, আশরাফ আসেনি। ও বোধহয় বাজার সদাই করে ফিরবে। তোরা আম্মা বলছিল জামাইকে একবার বলতে তোর মেজো মামাকে গিয়ে দেখে আসতে। লন্ডন থেকে এলো, ঘুরছে ফিরছে, অসুস্থ মানুষটাকে তো একটিবার দেখতে যাওয়া উচিত, তাই না? আমি কিছু বলতে পারবো না আব্বা, তোমরা ওই বাড়ির পরিস্থিতি কিছু বুঝবে না। আমি একাই গিয়ে মামাকে দেখে আসবো, উনি পরের বার এলে যাবেন। আচ্ছা থাক। মেয়ের বাড়ি থেকে কিছু বলছে? মেয়ের বোনের জামাই নাকি খারাপ ভাষায় কথা বলছে। আশরাফ এই জন্য রাগারাগি করছে আনিসের সাথে। তুই বল তো মা, কোনো মেয়ের বাবা এত কম কাবিন দিয়ে মেয়ে দেবে? শায়না বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আবারও শ্বশুর বাড়িতে চলে গেল। রওশনারা তাজদারকে বলল, পারলে আর 7 দিন সময় নাও। নুভার সম্বন্ধটা ভালো করে যাচাই বাছাই করে দেখো। তুমি চলে গেলে ও আবারও সুযোগ পেয়ে বসবে, কারো কথা শুনবে না। ঢাকায় গেলে ওকে ফেরানো মুশকিল হয়ে পড়বে। তাজদার তৎক্ষণাৎ কিছু বলল না, তবে সে ভাবলো বিষয়টা নিয়ে। এটা ঠিক যে এবার গেলে আর 1 বছরেও আসতে পারবে না। রাতে ছাদে ছেলেমেয়েরা কি যেন পার্টি করছে। কেউ বলছে বারবিকিউ পার্টি, কেউ বলছে জগা খিচুড়ি পার্টি। ফিশ, চিকেন, বিফ বারবিকিউ করা হবে, সাথে নান, পরোটা ইত্যাদি ইত্যাদিও থাকতে পারে। জম্পেশ খাওয়া দাওয়া হবে। তৌসিফ তাসফিন মিলে কাটাকুটি করছে। তিতলি বসে বসে পপকর্ন খাচ্ছে। ও কোনো কাজের না। শাওনকে আসতে বলেছে, ও এখনো তাসনুবা সাজগোজ করে আসতে আসতে খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে পারে। স্পেশাল মেহমান আনিস ভাই, যদিও তিনি দাওয়াত রক্ষা করবেন কিনা সন্দেহ আছে। দূরে একটা বেতে চেয়ারে বসা তাজদার, তার কোলে তাজনাহা, মাথাটা 2 হাতের তালুতে নিয়ে সে মেয়েকে অনবরত আদর করে যাচ্ছে। মেয়ে খিলখিল করে হাসছে, আবল তাবল কি যেন বলছে। শায়না এসে দেখলো মেয়ে পায়ের তালুতে পর্যন্ত বাবার আদর নিয়ে যাচ্ছে। সে কিছুক্ষণ দৃশ্যটি উপভোগ করলো। তিতলি কল রিসিভ করে বলল, হ্যালো, আসাদুজ্জামাল শাওন বলছেন? শাওন ওপাশ থেকে বলল। জি। তিতলি বলল, আপনার হাতে সময় মাত্র 5 মিনিট, দ্রুত হাজির হন। 10 বার ফোন রিসিভ না করার জন্য আপনার ভাগ থেকে 1 পিস মাংস কেটে নেওয়া হবে। তৌসিফ ফোন করে নিয়ে বলল, তুই কোথায়? বাইরের পাশে বসে আছি ছাদে, রাজি করাচ্ছি। শালা বসে বসে বিরহের গান শুনছে। উকি দে। ওই ছাদ থেকে উকি দিতে শাহিনাদের ছাদে দেখা গেল 2টো ছায়া, একটা দাঁড়িয়ে একটা চেয়ারে বসা। তৌসিফ চেঁচালো, আনিস ভাই তাড়াতাড়ি আসেন, নাইলে আপনার জন্য হেলিকপ্টার পাঠানো হবে। শাওন বলল, ফোন রাখছি, আমার ফোনে ব্যালেন্স নেই, আমি গরিব মানুষ। শোন, আমি যদি না যাই আমার ভাগেরগুলা ফাটিয়ে দিস। তৌসিফ বলল, তুই গুখা। তিতলি বলল, শাওন ভাই আপনিও গু খান। তৌসিফ তার মাথায় চাটি মারল। তোকে কি কথা বলতে বলেছে? তিতলি তার মাথায় চাটি মেরে বলল, এই বেটা সবসময় মারিস কেন? বলেই সে শাইনার কাছে চলে গেল। বলল, শায়না, আনিস ভাই আর শাওন ভাইকে আসতে বলো, নইলে জমবে না। সে ইনিয়ে বিনিয়ে কথাটা তাজদারকে শোনাচ্ছে। মেজো ভাইয়া বললে আনিস ভাই নিশ্চয়ই আসবে। শায়না তাজদারকে বলল, এই শুনুন, ভাইকে একটা ফোন দিন। তুমি দাও। ওকে। শায়না ফোন করলো। আনিস রিসিভ করা মাত্রই তাজদার বলল, সাদে আয়। না, ভালো লাগছে না, আম্মা নেই বাড়িতে। আরে বেটা, এখানে মায়ের আসল ধরে বসে থাকবি? মা কেন রেগে আছে এটা ভাব আগে। তোকে দিয়ে কোনো কাজ হবে না। তুই আর অনুভবকে নিয়ে মারাত্মক ঝামেলায় ফেলে দিয়েছিস 2 পরিবারকে। চলে আয়, তোর জন্য শাওনও আসছে না, ওরা অনেক আয়োজন করে ফেলেছে। আনিস তারপরও এলো না। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। অমন সময় হঠাৎ ফোন বাজলো। আনিস ঘুম ঘুম চোখে রিসিভ করে কানে দিতে ঝিমলি বলল, আনিস ভাই, আপনার জন্য আমরা সবাই বসে আছি, তাড়াতাড়ি আসুন।
ভাবি আপনি? হ্যাঁ আমি। চট জলদি আসুন। সম্পর্কে বড় তাই কথা ফেলা যায় না। সে কিছুক্ষণ বিছানায় বসে রইল। আবারও ফোন বাজলো। আনিস নাম্বার না দেখে রিসিভ করলো। হ্যালো আনিস ভাই, আনিস জানতে চাইলো, কে? আমি জুনুনারা সিদ্দিকী। এটা আবার কে? বাজখাই গলায় ওপাশের জন বলে উঠল। মানে? আনিস বিড়বিড় করলো। নোভা? ওপাশে পিনপতন নীরবতা। তাসনুবা বিরক্ত হয়ে বলল, 5 মিনিটের মধ্যে আসুন আনিস ভাই, নইলে খবর আছে আপনার। আনিসের কাশি উঠে গেল। সে কাশতে কাশতে উঠে দাঁড়ালো। পানি খেয়ে গলা ভেজালো। নিজেকে স্বাভাবিক করতে একটু সময় লাগলো। পরপর তাজদারের ফোন, তৌসিফের ফোন। সে শেষমেশ তৌসিফকে বলল, আসছি। সিদ্দিক বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে কিছুক্ষণ পর কেউ একজন দরজা খুলে দিল। তাসনুবাবুকে হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকে আপাদমস্তক দেখলো। ঘুম থেকে কুচকানোর শার্ট পরে এলোমেলো চুলে চলে এলেন। আপনাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। শার্টটা আয়রন করে আসুন, নাহলে চেঞ্জ করে আসুন। আর হ্যাঁ, চুলো আঁচড়াবেন। আপনার বিয়ে এজন্যই বারবার ভেঙে যাচ্ছে। আনিস থতমত খেলো। মানে আমি? মানে এটাই যে আপনি এখন আবারও আপনাদের বাড়িতে যাচ্ছে। আনিস চলে গেল। শার্ট আয়রন করালো না, নতুন শার্ট পরলো। তারপর চুলগুলো হালকা আঁচড়ে নিল, আঙ্গুল বুলিয়ে ঠিকঠাক করে নিয়ে তারপর বেরোতে যাচ্ছিল। তখনই সাবরিনার সামনাসামনি পড়ে গেল। সাবরিনা সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত রাতে সাজগোজ করে কোথায় যাচ্ছেন? আনিস কাঞ্চুলকে বলল, ওই বাড়িতে ছাদে নাকি কি করছে সবাই। ও হ্যাঁ, আচ্ছা যান, দেখেন আম্মাকে ফেরাতে পারেন কিনা। বলেই সে চাপা হেসে চলে গেল। আনিস কিছুক্ষণ তার কথাটা মনে মনে জপলো। আম্মাকে ফেরানোর সাথে ওই বাড়ির কিসের সম্পর্ক? এবার দরজা খুলল তাজউদ্দিন সিদ্দিকী। তাকে দেখা মাত্রই বলল, কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? ঘুমিয়ে পড়েছিলাম বড় আব্বু। ছাদে এত আয়োজন আর তুমি ঘুমাচ্ছিলে? ঘুম চলে এসেছিল। আচ্ছা যাও, শাওন কোথায়? অবোধয় এসেছে আরো আগে। আচ্ছা যাও, বিয়ে শাদীর কি খবর? চলছে এক প্রকার। আনিস ছাদে যেতে সবাই একসাথে হইচই করে উঠল। তাজনাহা কাচ্ছে এত হইচই শুনে তাজদার মেয়ের গালে নিজের গাল চেপে ধরে আদর করতে করতে বলল, মজা করছে সবাই, আপনাকে কেউ বকেনি? শায়না বলল, বাপের মতোই ঢং। মোটেও না, ঢং সব মায়ের মতো। ঝিমলি এসে আনিসকে বলল, ফাইনালি এসেছেন? ভাবিকে নিয়ে আসতে পারেননি? ভুলে গিয়েছি বলতে। আচ্ছা থাক, উনি বললেও আসবেন না, খাবার পাঠিয়ে দেবো। এ কি, শার্টের ভাঁজ দেখে মনে হচ্ছে নতুন নতুন শার্ট পরে এসেছেন। জি, এটা কিনেছি, বেশি দেরি হয়নি। মনে হচ্ছে আমার ননদিনী কার সাথে আছে। সাথে সাথেই সে কথা ঘুরিয়ে বলল, কাল আপনার অফ ডে, সো মজা করুন। আপনার বন্ধু চলে যাবে, তৌসিফও চলে যাবে, আমরাও ঢাকায় চলে যাব। বাড়িঘর তখন একা হয়ে পড়বে, আর কাউকে তখন পাবেন না। তাসনুবা কয়েকটা প্লেট নিয়ে ছাদে পা রাখলো। তিতলি, খবরদার প্লেটে হাত দেবে না। আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। টিস্যু নাও, প্লেট রাখো, এদিকে এসো, কাজে হাত দাও। বলতে বলতে সে আর চোখে আনিসকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, গুড। হ্যালো, তিতলি কথা কানে গিয়েছে? তিতলি কথা শুনলো না। টিস্যুর বক্স থেকে টিস্যু বের করে প্লেটের উপর একটা একটা করে রাখলো আনিস। তাসনুবা প্লেট সাজিয়ে ফেললো, কাঁটা চামচ রাখলো। শায়না শশা কাটছে আর খাচ্ছে। তাজদার তার পেছনে এসে দাঁড়ালো। এই খরগোশটা কোথা থেকে এলো? শায়না তার দিকে তাকিয়ে হাসলো। শশার টুকরো তাজদারের দিকে বাড়িয়ে দিল। তাজদার সেটা মুখে নিয়ে চিবুতে চিবুতে চলে গেল। শাওন আর তৌসিফ টিকটক করছে। যেমন একটা অডিও চালু করে দিয়েছে, সেখানে বলা হচ্ছে, হুজুর, পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে কি আপনি কি তাকে বিয়ে করবেন? সবাই পুরো অডিওটা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শায়না বলল, ও ফেরা তো ফাজিল। আনিস বিরক্ত হয়ে শাওনকে বলল, তুই যেদিকে যাস সেদিকে শান্তি নেই কারোর। শাওন গলা টেনে টেনে ওয়াচ করার ভঙ্গিতে বলল, শান্তি তোমার বড় অভাব, আমার ভাইয়ের মনে শান্তি তোমার বড় অভাব। তুমি কোথায় শান্তি? তাজদার হেসে উঠে আনিসকে বলল, তুই এদিকে আয়, ওরা যা ইচ্ছে করুক, তোর সব দেখতে হবে কেন? ঝিমলির কোল থেকে তাজনাহা শায়নার কোলে যাওয়ার জন্য কাঁদছে। শায়না তার মুখের কাছে শশার টুকরো নিয়ে গিয়ে আবারও টুকরো করে নিজের মুখে নিয়ে বলল, এখন কোলে নেওয়া যাবে না, হাত ধুতে হবে, মরিচ কেটেছি। সব আয়োজন শেষ। তাসনুবা তৌসিফ আর শাওনকে দিয়ে ফোল্ডিং চেয়ার টেবিল আনাতে চেয়েছে, কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল। সবাই সিদ্ধান্ত নিয়েছে নিচে গোল করে বসে খাবে।
তাই বড় সাইজের একটা মাদুর আনা হয়েছে। তাসনুবা খেতে খেতে তৌসিফকে বলল। মাছটা ভালো হয়নি। তৌসিফ আনিসকে খেয়াল করলো, হঠাৎ বলল। আনিস ভাই তো মাছটাই বেশি খাচ্ছে দেখছি। শাওন বলল। ও মাংস কম খায়, ও হচ্ছে মাছে ভাতে পিওর বাঙালি বাবু। আনিস চুপচাপ খাচ্ছে। ঝিমলি বলল। আনিস ভাই, তাড়াহুড়ো করছেন কেন? ফোনে কারোর সাথে কথা বলার তাড়া আছে নাকি? না না ভাবি, কেউ নেই। রায়হান বলল। তুমি কি বিয়ে শাদী করবে না আনিস? আনিস মাথা তুলল না। তাসনুবা নিজের বাকি মাছ তিনটের একটা আনিসের পাতে দিল, অন্যটা তিতলি আর শায়নার। ঝিমলি বলল। কি তুমি খাচ্ছ না কেন? এইসব মাছ আমি খাই না। আনিস বলল। মাংসগুলো নিয়ে ফেলো নোভা। খাওয়ার পর কথা বলবেন। তাজদার বলল। খেয়ে দে, নোভা স্পেশাল মশলা বানিয়ে দিয়েছে। ঝিমলি বলল। এক্সপেরিমেন্ট কিন্তু দারুণ হয়েছে ননদিনী। থ্যাংক ইউ। আনিস ভাই, ভালো লাগলে জানাবেন কিন্তু। আমার ননদির নতুন আবিষ্কার। আনিস বিফ স্টেক কেটে মুখে দিতে দিতে বলল। ভালো হয়েছে। থ্যাংক ইউ আনিস ভাই। আনিস মাথা নাড়ল। হুম। তাসনুবা খুশি মনে কিছু চিকেন তুলে দিল তার পাতের সাথে। রায়হান, তৌসিফ, তাজদারকে আর শাওনকেও দিল। তা শাওন বলল। নুবা মনে হয় আমাদেরকে খাইয়ে দাইয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার ধান্দা করছে। ঝিমলি বলল। বাপের বাড়িতে আরো থাকতে বলছেন? নুভা বলল। খাওয়ার সময় ফালতু কথা আমার ভালো লাগে না। ঝিমলির সাথে সাথে তৌসিফও হেসে উঠল। রায়হান বলল। বিয়ের কথা বললেই ফালতু কথা না। তাসনুবা চুপচাপ খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হতেই তাসনুবা বলল। ডেজার্ট আছে, ওটাও খেতে হবে। আনিস তাজদারকে বলল। আমি শুধু শুধু বাড়িতে খেয়েছি, আজ আর ঘুম হবে না। বেশি খেলে ঘুম হয় না আমার। ঝিমলি বলল। ঘুম না হওয়ার জন্য এত আয়োজন? তার কথার আগামাথা কেউ বোঝেনি এমন না। তাসনুবা কিছুক্ষণ পর ডেজার্ট নিয়ে এলো, ফ্রুট কাস্টার্ড, জেলি ডেজার্ট আর শাহি ফিরনি। বেশি কিছু করেনি। ডেজার্ট দুটো সবকিছুকে ছাপিয়ে গেছে, এতটা মজা হয়েছে। সবাই খেয়ে প্রশংসা করলো। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরও সবাই অনেকক্ষণ ছাদে ছিল। রায়হান শেষমেশ উঠে দাঁড়ালো, সে চলে গেল। বাবুকে নিয়ে শায়না, তিতলি চলে গেল। শাওন আর তৌসিফও নেমে গেল। তাসনুবা প্লেটগুলো নিয়ে চলে গেল। আনিস তাজদারের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। তখনই ঝিমলি বলল। আনিস ভাই, আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাদের ব্রাঞ্চে যাব ভাবছি। তাজদার বলল। তুই আয়, আমি নিচে আসছি। আনিস বলল। কি অ্যাকাউন্ট খুলবেন? ঝিমলি কথা ঘুরিয়ে ফেলল। লোন নেব ভাবছি। লোন? বড় অ্যামাউন্টের? তাসনুবা এসে বলল। মাদুরটা অব্দি তোলেনি, ওদেরকে আমি কাল। বলতে বলতে সে থেমে গেল। ঝিমলি বলল। ও, আপনি এসেছেন? আনিস ভাই, আমি না, লোন নুভা নেবে। আপনারা কথা বলে নিন। ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের ব্যক্তিগত আলোচনায় গোপনীয় থাকাই শ্রেয়। বলেই সে একটা হাসি দিয়ে চলে গেল। তাসনুবা দরজার দিকে চেয়ে রইল। পিছনে আনিসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। তারপর তাসনুবা হালকা করে ফিরে তাকাতেই চার চোখ এক জায়গায় হলো। আনিস বলল। ব্রাঞ্চে গেলে ভালো হয়। বলেই সে চলে যাচ্ছিল পাশ কাটিয়ে। তার গাম্ভীর্যতা দেখে যদিও তাসনুবা ভয় হচ্ছিল, তারপরেও সে বলল। আপনি চাচি আমাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আনিস তার দিকে ফিরল। তাসনুবা অবাক হয়ে বলল। এভাবে কি দেখছেন? কোনোদিন মেয়ে দেখেননি? আপনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন না? আমিও করি না। যেহেতু দুজনই দুজনকে অপছন্দ করি, জুটি হিসেবে আমরা মন্দ হব না। একজন পছন্দ করলে অপরজন অপছন্দ করলে তখন মন্দ জুটি হয়। আমরা রাজজোটক হব। বোঝা গেছে? এবার যার। আনিস চলে যাচ্ছিল। তাসনুবা আবারও ডাকলো। আনিস ভাই দাঁড়ান। আনিস দাঁড়ালো, ফিরে তাকালো। তাসনুবা আঙ্গুলে চুল পেঁচাতে পেঁচাতে বলল। আপনি সবাইকে বলবেন আপনি আমাকে পছন্দ করেন। আপনি আমাকে ছাড়া বাঁচবেন না। আপনি আমাকে না পেলে পাগল হয়ে যাবেন। থ্যাংক ইউ। আনিস চলে গেল। তাসনুবা ছাদে খালি পায়ে হাঁটতে লাগলো। ঠোঁটের কোণে মৃদু লাজুক হাসি। আনিস নিচে যেতে তার দিকে হাঁ করে তাকালো। ঝিমলি সবাইকে সবটা বলে দিয়েছে। আনিস সোজা বেরিয়ে গেল, কারো দিকে না তাকিয়ে। আজ রাতে কেউ আর ঘুমাবে না। তাজউদ্দিন সিদ্দিকী আর রওশনারা স্তব্ধ হয়ে গেছেন। তাজদার চুপচাপ বসে আছে। শায়না আর সে চোখাচোখি হয়েছে, কিন্তু দুজনেই যত দ্রুত সম্ভব চোখ সরিয়ে নিয়েছে। রওশনারাও তার মুখোমুখি হতে চাচ্ছে না। আজ দুপুরে তিনি ছেলের বউকে বকতে গিয়ে ওই বাড়িকে টেনেও অনেক কথা শুনিয়েছেন। সেই বাড়িতে নিজের মেয়ের সম্বন্ধ। শায়না মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, বাকিরা ঘুমায়নি। তাজউদ্দিন সিদ্দিকী আর রওশনারা সিদ্দিকীর মধ্যে এক দফা কথা কাটাকাটি হয়ে গেছে। তাজউদ্দিন সিদ্দিকী বুঝতে পারছেন না উনি কি দোষ করেছেন। তিনি তো নিজেই স্তব্ধ হয়ে গেছেন কথাটা শুনে। মেয়েটা বিয়ে করছিল না বলে একটা দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি, কিন্তু মেয়েটা তো এখন আরো দুশ্চিন্তায় ফেলে দিল।
রায়হান ঝিমলিকে ঘরে এসে বলল, আগুন লাগিয়ে দিয়েছে, এখন নিভাবে কে? ঝিমলি বলল, আম্মু তো আমার ওপরও রেগে গেছে। আমার কি দোষ? যা সত্যি তাই বলে দিয়েছি। আনিস ভাই কি খারাপ? আমার তো ওনাকে খারাপ লাগে না। আমার বোন থাকলে ওনার ঘাড়ে ঝুলিয়ে দিতাম। পিওর জেন্টলম্যান। ননদিনী রায়ভাগিনীর জন্য একদম পারফেক্ট। আনিস খারাপ না, খারাপ পরিস্থিতি। তাসকে নিয়ে এত কিছু হয়েছে, সেখানে এই সম্পর্ক নিয়ে আগানোর কথা ভাবতেই পারছে না আব্বু আম্মু। ঝিমলি বলল, আমি কিন্তু ঢাকায় যাচ্ছি না মিস্টার। ঝগড়া দেখব। কিসের ঝগড়া? দুই বাড়ির। বলেই সে ফিক করে হেসে ফেলল। রায়হান তার দিকে হতাশ চোখে চেয়ে রইল। তুমি মজা নিচ্ছ? চাটকাইয়ার ছেলে বিয়ে না করলে কত কিছু যে মিস করে ফেলতাম। ভাগ্যিস করলাম। রায়হান বলল, আমার মোটেও মজা লাগছে না। ঝিমলি বলল, শাইনা ভালো করেছে। খেয়েতেও ও ঘুমিয়ে পড়েছে। অতিরিক্ত টেনশনে ঘুম আসে, ওরই ওই অবস্থা। ওর টেনশন আরো বেশি হচ্ছে। তা ঠিক। যাই নিচে গিয়ে দেখে আসি। ড্রয়িং রুমে পরিস্থিতি উত্তপ্ত। তিতলি খবর নিয়ে এলো তাসনুবার কাছে। তাসনুবা শুয়ে আছে সোজা হয়ে, বুকের উপর বালিশ জড়িয়ে ধরে। তিতলি তার পাশে বসে বলল, আপু, এখন আব্বু চা খাচ্ছে। মেজো ভাইয়া চুপচাপ আব্বু আর চাচুর কথা শুনছে। বড় ভাইয়া আব্বুকে সাবধানে কথা বলতে বলছে। তসিপে কথা শুনতে শুনতে সোজাই সোফায় ঘুমিয়ে পড়েছে। তাসফিন খেলা করছে। আর তাসনুবা ধমকে উঠে বলল, শাট আপ তিতলি, এসব জানতে চাইনি। কি কথা হচ্ছে সেই সব জানতে চেয়েছি। তিতলি বলল, ওকে, গিয়ে শুনে আসি। তুমি ঘুমিয়ে পড়লে আমি আবারও ডেকে তুলবো। প্লিজ গো। তাসনুবা চোখ বন্ধ করলো। আবারও তিতলির ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে। আশ্চর্য, কি এমন ঘটেছে যার জন্য সবাইকে না ঘুমিয়ে সারা রাত মিটিং করতে হবে? রায়হান বলল, বাকি কথা কাল সকালে হবে, এখন এত অশান্তি করে কি হবে? তাজউদ্দিন সিদ্দিকী চুপ করে রইলেন। রসনারা বললেন, আমি বুঝতে পারছি না, এত এত ভালো সম্বন্ধ পেলে কেন ওকে পাশের বাড়ির ছেলের প্রতি যুক্ত হবে? আশরাফের মায়ের পা মাটিতে পড়বে না। আর ভাবতে এই বাড়ির সবাই ঠেকায় পড়েছে। একজন তো বিয়ে করলো ওই বাড়ি থেকে বাড়ির কারো কথা না শুনে। তারপর কি হলো সব তো দেখতেই পেলাম চোখের সামনে। 6 মাস যেতে না যেতেই লন্ডন থেকে দেশে ফিরতে হলো। বউয়ের কথায় ওঠ বস করতে হচ্ছে, তারপরও শান্তি আছে? এখন সে আবার লন্ডনে ফিরবে, তার বউয়ের আবারও অশান্তি শুরু হবে। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, নিজেরাই ঝামেলা বাঁধায়, তারপর সব সামাল দিতে হয় আমাদের। সব সময় তাদের কথায় কেন আমাদের চলতে হবে? আমরা বেঁচে থেকে কি করছি? তিনি যেন বহু পুরনো রাগও আজ উগরে দিচ্ছেন। তাজউদ্দিন সিদ্দিকী বলল, সেটা হয়ে গেছে, বাদ দাও। বাদ দেওয়ার কারণেই তো আরেকজন সাহস পেয়েছে। তারা কিসে কম যে ওই বাড়ির ছেলে মেয়েদেরই দরকার পড়ে তাদের কি কোনো অংশে কম বানিয়েছি? আমাদের কথার কোনো মূল্য নেই তাদের কাছে? অবশ্য ছোটগুলোর কি দোষ দেব, বড়রাই তো এইসব শিখিয়েছে তাদের। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠছে। রায়হান বলল, আম্মু, পুরনো কথা না বলে এখন কি করা যায় সেটা বলো। নুভাকে ঢাকায় পাঠিয়ে দাও, ব্যাস, ওখানে দেখে শুনে বিয়ে দিয়ে দিব। তুমি ভুলে যাচ্ছ নুভা, তোমার মতো নয় যে মা বাবার কথা চুপচাপ শুনবে। তাজদার সাথে সাথে দাঁড়িয়ে পড়ল, বলল, আমি ঘরে যাচ্ছি, ঘুম পাচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকী বলল, হ্যাঁ যাও। রসনারা বললেন, ছেলে মেয়েকে একদম প্রশ্রয় দেবেন না। আমরা মরে যাইনি, ওরা যা খুশি সিদ্ধান্ত নিতে পারে না। তাজ, তুমি তোমার বোনকে বলে দেবে ও যা চাইছে তা হবে না। তোমার কারণে ও এত সাহস পেয়েছে। এখন তুমি এসব মিটমাট না করে দেশ থেকে যাবে না। আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি তোমার বোনকে বিয়ে দিয়ে তারপর দেশ ছাড়বে। পাশের বাড়িতে আমি মেয়ে দেব না, যাই হয়ে যাক। আমি থাকবো না এসবের মাঝখানে। নুহা, হ্যান্ডেল কর সব। আমি এখানে একটা কথা বলবো না। তুমি বলবে, কারণ তুমি ওকে এইসবে জড়াতে বাধ্য করেছো। কি দরকার ছিল ওদের একসাথে ট্যুরে নিয়ে যাওয়ার? ওখান থেকে আসার পর ওর মধ্যে পরিবর্তন দেখেছি আমি। আজকেই বা কি দরকার ছিল এত কিছু করার? আমাদের মান সম্মান। ওই বাড়ির মেয়ে বিয়ে করে তোমাদের মান সম্মান কমে গেছে?
হ্যাঁ কমেছে, তোমার না কমলেও আমাদের কমেছে। এখন আমি কি করতে পারি? রায়হান বাধা দিল। আম্মু ওকে ছাড়ো। তাজদার চবর্গীয় শব্দ করে বলল। বলে দাও, এখন আমি কি করলে তোমরা খুশি হবে সেটা বলো। রসনারা রাগে টকবক করছেন, মুখ ফিরিয়ে রাখলেন। তুমি কোনোদিন আমার কথা শুনেছো? নুবা ঠিক তোমার মতো হয়েছে। তোমাদের কাছে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই। মেয়ের বাবা হয়েছো, যেদিন ও তোমার কোনো সিদ্ধান্তকে গ্রাহ্য করবে না, সেদিন আমার যন্ত্রণাটা বুঝবে। তাজদার বলল। এখন আমাকে কি করতে বলছো সেটা ক্লিয়ার করো। আর এটাও বলো কি করলে তুমি আমাকে আর কখনো বিয়ের খোঁটা দিবে না। রসনারা চুপ করে রইলেন। তাজদার মায়ের দিকে চেয়ে রইল। আম্মা, আমি একটা প্রশ্ন করেছি। তুমি আমাকে কথাটা বলেছো ঠিক আছে, কিন্তু শাইনাকে বললে তোমার প্রতি ওর মনের বিতৃষ্ণা বাড়বে, কমবে না। তোমার বইয়ের মন পেতে হবে এখন। তাহলে ওকে তুমি এভাবে খোঁটা দিয়ে যাবে? তোমার বউ তোমাকে বলেছে সব? আমি তো জানতাম সে বোবা, কথা বলতে জানে না। তোমাকে সব বলেছে ঢাকায়? বলবে তো, বলার জন্যই বরকে নিয়ে এসেছে কান্নাকাটি করে। রায়হান কাউকে থামাতে পারছে না, কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে। তাজদারকে দেখে সে অবাক হচ্ছে। বোধহয় প্রথম আম্মুকে ওকে এত কথা বলে নিজে অস্বস্তি বোধ করছে, কারণ এর আগে কখনোই তাকে এত কথা শোনানোর সুযোগ পায়নি আম্মু। সে কোনো কথা বলার আগেই কেটে পড়তো। আজ মনের ঝাল মিটিয়ে নিচ্ছে রসনারা। একটা ছেলে মেয়ে মা বাবার সম্মানের কথা চিন্তা করে না, এদের বেশি স্বাধীনতা দিয়ে বড় করে ভুল হয়ে গেছে। তাজদার আর দাঁড়ায়নি, গটগট পায়ে হেঁটে ঘরে চলে গেছে। দরজা ভিজিয়ে দেওয়া ছিল, বিছানায় তাজনাহা ঘুম। সায়না জগ থেকে গ্লাসে পানি ঢালছে, পরনে একটা কালো কাফতার, নাইটি, চুলগুলো খোলা। বাবু ঘুম, তাই সে আলো জ্বালাচ্ছে না। একটুখানি একটা মেয়ে আলো জ্বালালে সে কিভাবে যেন টের পেয়ে যায়। গ্লাসে পানি খেতে খেতে তাজদারের দিকে ফিরল। তাজদার আলো জ্বালাতে সে আবারও চট করে আলো নিভিয়ে মনে করিয়ে দিল আলো জ্বালানো যাবে না। তাজদার ডিম লাইটের আলো রিডিং গ্লাসটা খুঁজে বের করলো, তারপর সেটা চোখে দিয়ে ল্যাপটপটা নিয়ে বসে পড়লো। কিছুক্ষণ পর তাজদার ঘুম ভেঙে গেছে। সায়না জানে এই টাইমে তার ঘুম ভেঙে যায়, ঠিক এই সময়টাতে তারও ঘুম ভেঙে যায়। সে ড্রয়ার থেকে কয়েকটা চিপস, বিস্কিট, চকলেট নিয়ে এসে বসলো। মাঝরাতে খিদে লাগলে টুকটাক এসব খায়, অন্য কিছু খেতে ইচ্ছা করে না। তবে ঢাকায় থাকাকালীন মাঝরাতে দুজনে মিলে নুডলস, পাস্তা, পিৎজা, অনেক ভাজাভুজি করে খেত। এই বাড়িতে এসব করে খাওয়ার সুযোগ নেই। তবে ফ্রিজে কিছু থাকতে পারে, কিন্তু সে ঠান্ডা কিছু খেতে পারে না। বাবু কাছে সে চুলটা বেঁধে নিয়ে কোলে তুলে নিল, তারপর কুড়মুড় শব্দ করে চিপস খেতে লাগলো। বাবু খাওয়া শেষ করে তার মুখের দিকে চেয়ে রইল। রাতের বেলা তার চোখে ঘুম নেই। সে বাবুকে তাজদারের কোলে দিয়ে এলো। দুটো ডিউটি একসাথে করা পসিবল? আমার দ্বারা পসিবল? আমি মানুষ নাকি? আই নো। সায়না বিছানায় শুয়ে পড়লো। এটা না করলে সারা রাত ল্যাপটপ নিয়ে বসে থাকবে। তাজদার এবার ল্যাপটপ বন্ধ করে মেয়েকে বিছানায় রেখে খেলনা পুতুল দেখিয়ে হাসাতে লাগলো, আর তার ফাঁকে সায়নার দিকে তাকালো। তুমি ঘুমাওনি? ঘুমিয়েছি। আপনাদের ফ্যামিলি ড্রামা দেখার জন্য জেগে থাকার সময় তো আমার নেই। ফ্রেঞ্চ ফ্যামিলি। আমার ফ্যামিলি ক্রিঞ্জি? ইয়েস। তুমি এই ফ্যামিলির একজন মেম্বার। আপনিও। শাট আপ। ইউ জাস্ট শাট আপ। ইউ শাট আপ এগেইন। শায়না মমতাজ বলেই ডাকে গজগজ করতে করতে পাশ ফিরে শুয়ে পড়লো সে। কিছুক্ষণ পর বাপ মেয়ে দুজনাই একসাথে ঘুমিয়ে পড়েছে। সায়না দুজনের গায়ে লেপ তুলে দিয়ে দুজনের কপালে দুটো চুমু খেয়ে শুয়ে পড়লো। সায়নার দুলা ভাইরা সকাল সকাল ঢাকঢোল পিটিয়ে বউ বাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি হাজির। শারমিলা আর সাবরিন মহাবিরক্ত ধমকে বলল, এদের এত খুশি কিসের বুঝতে পারছি না। আপনারা আগে থেকে জানতেন নাকি? জামিল বলল, আগে থেকে জানতাম মানে? আমরা সেদিনে বুঝেছিলাম, যেদিন তালতো বোন বলল আনিস ভাই আপনাকেই লাগবে। ইমতিয়াজ বলল, কিন্তু আমাদের শাশুড়ি মা ছাড়া জমবে না, ওনাকে খবর দাও দ্রুত। আফসার সাহেব বললেন, রওনা দিয়েছে, আসার পর কি করে আল্লাহই জানে। সাবরিনা সবার অবস্থা দেখে হাসছে। আশরাফ আশ্চর্য হয়ে বলল, তোমার হাসি পাচ্ছে? সাবরিনা বলল, মেজো ভাইয়ের কথা পেয়ে হাসি পাচ্ছে। বেচারা সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেছে। কাল রাতে শাওন কি বলেছে কে জানে, দুই ভাই মারপিট লেগে গেল। দাদিমা এসে সোফায় বসলেন, বললেন, তোমরা এত সুন্দর মালা কিসের জন্য এনেছো আমি তো বুঝতে পারছি না। জামিল বলল, শাশুড়ি মাকে মিষ্টিমুখ করাবো, ছেলের বিয়ে পাকা হলো বলে কথা। শারমিলা বলল, কচু হয়েছে। ওই মেয়ে আমাদের বাড়িতে এসে সংসার করবে বলে মনে হয় আপনার? করবে করবে, আমার সম্বন্ধী যখন পটাতে পেরেছে তখন সামনে নিতেও জানবে।
সাবরিন বলল, ও জীবনেও এই বাড়িতে থাকবে না। ওকে আমরা ছোট থেকেই চিনি। কি না কুচুমি, কথায় কথায় মানুষকে ছোট করে। শানুকে কত জ্বালিয়েছে বিয়ের পর থেকে, এখনো ওর সাথে ভালো সম্পর্ক হয়নি। ভাইয়ের ভয়ে এটা সেটা করে। আমরা কি ওকে চিনি না? ও আমার ভাইয়ার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। ডেঞ্জারাস মেয়ে। ইমতিয়াজ বলল। শানু কি বলে? সাবরিন বলল, ওই বেয়াদব তো কথা বলতেই চায় না, বলে বেশি কথা বললে তাজ ভাই নাকি সন্দেহ করবে। সাবরিনা বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।